লেখিকা প্রচেতা ঠাকুরের সখী। পাশের বাড়ির চাতালটা থেকে বুক ফাটা কান্নার আওয়াজটা ভেসে আসছে অনেকক্ষণ ধরে। অন্যমনস্কভাবেই কোনো মতে পুজোটা সেরে দালানে একবার উঁকি দিলেন সরমা দেবী। দিনের এটুকু সময়ই বাড়িতে একলা থাকেন সরমা দেবী। খোকা বেরিয়ে যায় 9:15। ঠিক 9:30 বৌমা স্কুল বাসে দাদুভাইকে তুলতে যায়। ফুট ব্রিজের ওপার থেকে হেঁটেই ফেরে বৌমা। অন্যান্য মায়েদের সঙ্গে একটু কথাবার্তাও হয়, আর টুকটাক বাজার দোকানও সারা হয় আর কি। কোলাপসিবল গেটের আওয়াজ পেয়ে 2-4 পা এগোলেন সরমা দেবী। ওনাকে আসতে দেখেই ঠিকে কাজের লোক জয়া ইশারা করে ও বাড়ির দিকে দেখালো। তারপর চটি ছেড়ে বারান্দায় এসে বলল, ছোট কাকাবাবু মারা গেছেন তো? ছোট ঠাকুরপো? হ্যাঁ গো জেঠিমা, পাড়ার ছেলেরা গেছে তো চ্যাটার্জি ডাক্তারকে ধরে আনতে। সরমা দেবীর নিজের কানকে যেন বিশ্বাস করতে বাদ ছিল। নিশ্চিত হওয়ার জন্য আবার জিজ্ঞেস করলেন, ঠিক শুনেছিস তুই? হ্যাঁ গো জেঠিমা, চারুমাসি তো দাওয়াতেই বসেছিল, ওই বলল তো। কিন্তু কি হয়েছিল? আমি যে পরশুদিনও ছাদে কাপড় মেলতে গিয়ে দেখলাম ঠাকুরপোকে শঙ্করের কাছ থেকে মাছ নিয়ে ফিরছিল। অত শত জানি না গো জেঠিমা, তুমিও যেও না, জানোই তো সব, ছাড়ো। দ্রুত পায়ে ঘর মোছার বালতিটা নিতে বাথরুমের দিকে গেল জয়া। থমকে দাঁড়িয়ে রইলেন সরমা দেবী। চোখের সামনে ভেসে উঠছে পুরনো স্মৃতিগুলো। বিয়ে হয়ে যখন বাড়িতে পা রাখেন ছোট ঠাকুরপো স্বর্ণেন্দু, তখন বছর 12। বৌমনি বৌমনি করে ব্যতিব্যস্ত করে তুলতো সারাদিন। সত্যি কথা বলতে কি, তখনকার দিনে তো এখনকার মতো বিয়ের আগে অত মেলামেশার অনুমতি ছিল না। স্বামী মানে পূর্ণেন্দু বাবুর সঙ্গে ঠিকঠাক আলাপচারিতা জমে উঠতে সময় লেগেছিল বেশ খানিকটা। বাবা মা ভাইয়ের জন্য বড্ড মন কেমন করত বছর 17 সরমার। তখন ভাই হোক বা বন্ধু, সবটুকু জুড়ে ছিল ঠাকুরপো আর ঠাকুরঝি কমলিনী। সরমার চোখের সামনেই বেড়ে উঠল একটু একটু করে। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ থেকে চাকরি, তারপর কোনো এক ফাল্গুনের সন্ধেতে ছোট যা রাধিকাকে নিজে হাতে বরণ করেছিলেন সরমা দেবী। ততদিনে শ্বশুর মশাই গত হয়েছেন, মা হয়েছে সরমাও। শাশুড়িমা সংসারের দায়িত্ব 2 বৌমার উপর ছেড়ে নিশ্চিন্তে এক প্রকার বানপ্রস্থ নিয়েছিলেন। রাধিকাকে বড্ড স্নেহ করতেন সরমা। বড় মায়া লাগতো বাপমা হারা মেয়েটার উপর। মামার সংসারে অবাঞ্ছিত অনাদরে বড় হওয়া রাধিকা যেন প্রয়োজনের তুলনায় বড়ই চুপচাপ। শামুকের মতো মেয়েটাকে কোনোদিনই বিশেষ মনে ধরেনি ঝা চকচকে ছোট ঠাকুরপোর। কথায় কথায় মাকে আর বৌদিকে দোষারোপ করত ভুল বিয়ের জন্য। তবু কালের নিয়মে ছোটন এলো রাধিকার কোল জুড়ে। রাধিকাও ততদিনে সংসারটাকে বেশ আপন করে নিয়েছে। ছোটনকে নিয়ে যেন প্রয়োজনের তুলনায় বড় বেশি মাতামাতি করত ছোট ঠাকুরপো, যার ফলে এক সংসারে বড় হওয়া সত্ত্বেও ছোটন দিন দিন জেদি আর একরোখা হয়ে উঠছিল। সংসারের ছন্দটা কাটল সেদিনই, যেদিন কাউকে কিছু না বলে হঠাৎ চাকরিটা ছেড়ে দিল ছোট ঠাকুরপো। বন্ধু স্বপনের সঙ্গে পার্টনারশিপে নিজের ব্যবসা করার প্ল্যানে তখন বিভোর ঠাকুরপো। মূলধনের জন্য চাপ দিতে লাগলো দাদা আর মাকে। অভি তখন ক্লাস 10, সামনে প্রচুর খরচ। এই খামখেয়ালিপনায় পরিবার থেকে সহযোগিতা না পাওয়ায় এক প্রকার ক্ষিপ্ত হয়ে উঠেছিল স্বর্ণেন্দু। শেষে বাড়ি তথা গোটা পরিবারে ভাঙন ধরিয়ে ছোটন আর রাধিকাকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিল ছোট ঠাকুরপো। রাধিকার ওপর কোনোদিনই ভরসা ছিল না স্বর্ণেন্দুর, তাই জোর খাটিয়ে সঙ্গে নিয়েছিল পুরনো কাজের লোক চারুবালাকে। প্রথম প্রথম বড্ড খারাপ লাগতো সরমার। ছোটনের প্রিয় পোস্তর বড়া, বিউলির ডাল খাওয়া উঠেই গিয়েছিল বাড়িতে। রাধিকাকে ছাড়া শীতকালে একা একা আচার বানানো বড়ি দেওয়ার ইচ্ছেটাও চলে গিয়েছিল। ওই থমথমে পরিবেশে কখনো কখনো খুব দমবন্ধ লাগতো সরমার। সংসারের হঠাৎ এমন পরিণতিতে মনমরা হয়ে গিয়েছিল পূর্ণেন্দু। শাশুড়িমাও প্রায় বিছানা নিলেন, তবু নিজের জায়গায় অনড় ছিল ছোট ঠাকুরপো। পাশাপাশি থেকেও 2 পরিবারের মধ্যে ব্যবধানটা যেন প্রকট হয়ে উঠছিল দিন দিন। বিহানকে স্কুল বাসে তুলে দিয়ে টুকটাক বাজার সেরে বাড়ির পথে পা বাড়ালো পৌলমী। বাড়ি ফিরেই কাজ নিয়ে বসতে হবে,
আর্টিকেল জমা দেওয়ার ডেডলাইন হানা দিচ্ছে মাথার উপর। মিষ্টির দোকানের ঠিক সামনেই দেখা হয়ে গেল বিহানের বন্ধু তনু রিমার মায়ের সঙ্গে। একগাল হেসে ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন, পৌলমী, এনসি কিছু জানালেন? না গো, তবে আর কতদিনই বা অপেক্ষা করব বলো? এবার মনে হয় আমাদের অন্য ব্যবস্থাই করতে হবে। হ্যাঁ, বয়স্ক মানুষ আর পারছেন না। তবু এটা আমাদের ছেলে মেয়েদের ব্যাড লাক যে ওনাকে পেল না। জানি না কি হবে। ধুর, ওসব ছাড়ো তো। ভাত ছড়ালে কাকের অভাব হয় না। ভালো টিচার পেলে ঠিক তৈরি হয়ে যাবে। কথাটা বলেই হনহন করে রিকশা স্ট্যান্ডের দিকে এগোলেন ভদ্রমহিলা। এমনিতেই উদ্ধত স্বভাব আর কথাবার্তার জন্য এনাকে ঠিক পছন্দ হয় না পৌলমীর। এই যে মা হয়ে একজন পৌর শিক্ষক সম্পর্কে কি উক্তির ছিরি! একজন শিক্ষকের মেয়ে হয়ে পৌলমী একদম সহ্য করতে পারে না। সত্যি কথা বলতে কি, রুর যে ধাতে একেবারেই নেই তা নয়, কখনো কখনো মুখ খোলার দরকার বই কি। অবিবাহিত থাকাকালীন জবাব দিতে ভয় পেত না পৌলমী, তবে এই বাড়িতে আসার পর থেকে একটু সমঝেই চলতে হয় ওকে। স্বামী হিসেবে অভি বা শাশুড়িমার কোনো তুলনা নেই, তবে ওরা যেন যুগের অনুযায়ী বড্ড বেশি নরম। না হলে বাড়ি ভাগের সময় এইভাবে ঠকতে হয়। এই বাড়িতে কোনোদিন জোরে কাউকে কথা বলতে শোনেনি পৌলমী, তবে বিহানকে একদম অন্যরকম করে তৈরি করতে চায়ও। রুড়ো নয়, কিন্তু সত্যিটুকু তো বলতে জানতে হবে। বাড়ির সামনে আসতেই বুকটা ছ্যাদ করে ওঠে পৌলমীর। অত ভিড় কেন বাড়ির সামনে? ব্যবসায়ী প্রমথনাথ চাটুর্যের বাড়িটাকে জোড়া বাড়ি বলে এক ডাকে চেনে এলাকার মানুষ। সেই সময় ওই এলাকায় যথেষ্ট প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি। আশেপাশের মানুষ বিপদে আপদে সুপরামর্শের জন্য ওনার দ্বারস্থ হতো বলে শোনা যায়। এই এলাকায় এত পুরনো, বিশেষত এত বড় বাড়ি সচরাচর দেখা যায় না। যে কটা হাতে গোনা ছিল তার বেশিরভাগই বর্তমানে প্রমোটারের দখলে। জীবিতাবস্থায় প্রমথনাথ বাবু 2 ছেলে ও 1 মেয়ের অংশ সমান ভাগে ভাগ করে উইল করে দিয়েছিলেন। যদিও সবটার নমিনি ছিলেন তার স্ত্রী। স্ত্রীকে বারবার বলতেন একটাই কথা, সম্পত্তি নিয়ে ভবিষ্যতে তার ছেলেমেয়েরা লড়াইয়ে নামবে, বাবা হয়ে সহ্য করতে পারবেন না তিনি, তাই এই ব্যবস্থা। তবু সংসারটা যেন ভাগ না হয়। মানুষ যা চায় তার হয়তো উল্টোটাই হয়। তাই তো কাকাবাবুর অমর সাধের সংসার ভেঙে যায় বাইরের লোকের প্ররোচনায়। সবটার সাক্ষী ছিল চারুবালা নিজে। কাকাবাবু কাকিমার কাছে যে স্নেহ পেয়েছে চারু তা বোধ হয় এ জীবনে ভোলার নয়। কাকাবাবু তো আগেই চোখ বুজেছিলেন। ছোড়দা আলাদা হয়ে যাওয়ার পর ধিকিয়ে ধিকিয়ে শেষ হলেন কাকিমাও। কাকিমার যাওয়ার দিনটা মনে পড়লে আজও বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে চারুর। বারবার অনুরোধ করা সত্ত্বেও ছোড়দা বাবুর কড়া মানা ছিল ওই বাড়ির চৌকাঠ মারানোয়। নিজেও আলাদা করে মায়ের কাজ সম্পন্ন করেছিলেন। আহা, অমন শক্তপোক্ত মানুষ যে এইভাবে চলে যাবে তা কি সে নিজেও ভেবেছিল? কাল রাতের শেষ দেখাটা বারবার ভেসে আসছে চোখের সামনে। গত কয়েক বছর ধরে ছোড়দা যে একটু একটু করে ভাঙছিল তা মুখে না বললেও টের পেত চারু। তাই বলে সকালে দরজা ঠেলে ওই দৃশ্য, উফ, দেখতে গেলে কিছুই পেল না ছোড়দা। ছোটনদাকে মানসিক অশান্তির শেষ ছিল না মানুষটার। ছেলেটা মানুষ হলো না ঠিকঠাক, তার মধ্যে হুট করে বিয়ে করলো। অত লাখ টাকা খরচ করে ব্যবসা সাজিয়ে দিল, তাও ধরে রাখতে পারলো না ছেলেটা। কি লিখতো ছোড়দা আজকাল! শেষ কয়েকদিনে প্রায় দিনই সন্ধ্যের পর চারু দেখতো ছোড়দাকে লিখতে, চিলেকোঠার ঘরের এক কোণে বসে। পুলিশ তো ওই ঘরে গেল না একবারও। কি বলতে চাইছিল ছোড়দা শেষ মুহূর্তে? তবে কি ওখানেই কোনো সূত্র লুকিয়ে আছে? ছোড়দা চলে গেল, পাশাপাশি থেকেও বৌমণিদের সঙ্গে কোনো সম্পর্কই রইল না। বরদা চলে যাওয়ার পর কমল দিয়েও আর বাপের বাড়ির রাস্তা মারায়নি। কেমন যেন লক্ষ্মী ছাড়া হয়ে গেল কাকাবাবুর সংসারটা। সবকিছুর জন্য দায়ী ওই স্বপন বাবু। সাজানো বাগানটাকে একেবারে তছনছ করে দিল। ছোট বৌদিটার যে কি হবে কে জানে। এমনিতেই যত দিন যাচ্ছে কেমন যেন জবুথবু হয়ে যাচ্ছে বৌদি। বিড়বিড় করে নিজের মনে কি যে সব বলে। তার মধ্যে সুচিবাই স্বভাবটাও যেন কেমন গ্রাস করে ফেলেছে মানুষটাকে। ছেলে বউ কি এসব ঝামেলা নেবে? ছোড়দা বেঁচে থাকতেই বাপ মাকে হেলাছেদ্দা করতো ছেলেটা। স্বপন বাবুই যেন সব ওর জীবনে। শয়তান লোকটাও সুযোগ বুঝে মাথা মোড়ালো ছেলেটার। এমনকি মেয়েটাকেও গছিয়ে দিল ছেলেটার গলায়।
ভাবটা এমন দেখালো যেন ওরা বিয়ে করেছে স্বেচ্ছায়। উনি এসবের কিছুই জানতেন না। এসব বদমাইশ লোককে খুব চেনে চারুবালা। কাল রাতে ওনার বাড়ি থেকে ফেরার পরই কেমন যেন মনমরা হয়েছিল মানুষটা। তবে চিলেকোঠার ঘরে বসে ছোটদা কি লিখত, সেই রহস্যটা উদ্ধার করতেই হবে চারুকে। হঠাৎ পায়ের আওয়াজে ঘোর ভাঙল চারুর। ওর ঠিক পিছনেই দাঁড়িয়ে ছোটনের স্ত্রী সোহিনী। মেয়েটাকে বড় অদ্ভুত লাগে চারুর। যেদিন থেকে বিয়ে করে এসেছে এ বাড়িতে কেমন যেন অনুভূতিহীন মনে হয় একে। মোটা পাওয়ারের চশমা পরা চোখ দুটো যেন খুঁজে বেড়াচ্ছে কিছু। কথা তো বোধহয় দিনে কটা বলে হাতে গুনে বলা যায়। কেমন যেন ভাবলেশহীন ভাবে তাকিয়ে আছে ওর দিকে। কিছু বলবে? মাথাটা নাড়িয়ে এগিয়ে এলো সোহিনী। চারুই জিজ্ঞেস করলো, কিছু খেয়েছো? আবার মাথা নাড়ল সোহিনী। খাবে কিছু? মাথাটা নাড়িয়ে ছোট বৌদির ঘরের দিকে চলে গেল সোহিনী। বাড়ি ফিরে গেটটা কোনো রকমে বন্ধ করে ছুটে ওপরে উঠল পৌলমী। ঠিক যেটা ভয় পাচ্ছিল, তাই ঘরের কোণে একলা বসে আছেন শাশুড়ি মা। হয়তো শুনেছেন সবটাই বা কিছুটা। জয়াদিও নিশ্চয়ই কিছু খবর নিয়েই এসেছে। তবু ধীরে ধীরে শাশুড়ি মায়ের পিঠে হাত রাখল পৌলমী। এলি? হ্যাঁ মা, শুনেছ তো? আমি যাওয়ার সময় অল্প জটলা দেখেছিলাম, তবে এত তাড়া ছিল। হ্যাঁ, কি করব আর, কিন্তু কি হলো বলতো? বলছে নিজেই নাকি। হ্যাঁ মা, তাই তো শুনলাম। আমি ভিতরে ঢুকিনি। সত্যি কথা বলতে কি বিয়ের পর তো যাইনি কোনো দিন। শুধু কাকিমাকে দেখতাম কোনো কোনো দিন চাতালটায় বসে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতো আমার দিকে। আজ হঠাৎ ভিতরে ঢুকবো, পাড়ার লোকজন তো সব আছে দেখলাম। বাইরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। পুলিশ এসে নিয়ে গেল এইমাত্র। কেন হলো রে? কি এমন হলো? ঠাকুরপো তো বেশ শক্ত মানুষ ছিল। ছেলেটা একেবারেই ঠিক ছিল না গো জেঠিমা। বদসঙ্গ, টাকা ওড়ানো, খুব বদনাম ও ছেলের। বিয়ে দিল কিন্তু শুধরলো না। ঘর মুছতে মুছতে বলল জয়া। ছোটটা কি করছে কে জানে। হতাশ হয়ে বললেন সরমা দেবী। কাকিমা নাকি খুব অসুস্থ। সবাই বলছিল ইদানিং বোধহয় মাথার সমস্যাও দেখা দিয়েছে। কাকুই নাকি সব দেখভাল করতো কাকিমার। কালও নাকি সব ঠিক ছিল, কি যে হলো। ওই পুরনো যে মাসিটা, উনি নাকি সকালবেলা ডাকতে গিয়ে। থাক আর বলিস না, কি করব শুনে। এমন লক্ষণ রেখা টানলো। আজ এই বিপদের দিনে যে মেয়েটাকে বুকে একটু জড়িয়ে ধরবো, তারও উপায় রাখলো না ঠাকুরপো। শান্ত হও মা, ওরা এখন আর আমাদের কেউ নয়। দূরত্ব তৈরি হয়েই গেছে। এখন গিয়ে দাঁড়ালে অপমানিত হতে হবে। ওই স্বপন বলে লোকটা তো আছে, ওই কর্তৃত্ব করছে দেখলাম। ওরা তো কাউকে জানাতেও চাইছিল না। এসব খবর কি আর চাপা থাকে? দেখি কমলকে খবর দিতে হবে একবার। তোদের বাবা চলে যাওয়ার পর তো সে আর এমুখ হয়নি। তবে সে আর আসবে না। ছোট ঠাকুরপো তার সাথেও কোনো যোগাযোগ রাখলো না যে। বারান্দার গ্রিল দিয়ে একবার উকি মারলেন সরমা। এখনো বেশ জটলা সামনেটায়। স্বপন ঘুরঘুর করছে কানে ফোন নিয়ে। কপালে বেশ বড় সড়ো ভাঁজ। ঘরে বসে বুকটা ফেটে যাচ্ছিল সরমার। রাধিকার মাথার রোগ। এতটা অসুস্থ মেয়েটা আজ কোথায় গিয়ে দাঁড়াবে মেয়েটা? বাপের বাড়ি বলে কিছু নেই। শ্বশুর বাড়ির সঙ্গেও যার জন্য সব ছিন্ন হলো, সেই স্বামীও এভাবে চলে গেল। ছেলেটা যে মানুষ হয়নি তা ছোটনের সাজগোজ চালচলন দেখলে বেশ ঠাউর করতে পারে সরমা। ছোট থেকে স্বপন অন্তপ্রাণ ছিল ছোটন। ঠাকুরপুর থেকেও স্বপনের কাছে বেশি আবদার ছিল ছোটনের। ছোটনের প্রতিটি জন্মদিনে দামি দামি গিফট নিয়ে আসতো স্বপন। শাশুড়ি মা রাধিকা বেশ কয়েকবার আপত্তি জানালে রাগ করতো ছোট ঠাকুরপো। লোকটাকে কোনোদিনই ভালো লাগতো না সরমার। কেমন যেন চটুল কথাবার্তা, ঘোলাটে চাহনি আর অদ্ভুত ধরনের হাসি। বুদ্ধি করে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আরো বেশি কাছে টেনে নিল ছোটনকে। তবে এসবের থেকেও বড্ড চিন্তা হচ্ছে রাধিকার জন্য। প্রথম জীবনে যাই হোক, ইদানিং ওর বেশ যত্ন করতো ছোট ঠাকুরপো। ভোরবেলা বাগানে ফুল তুলতে গিয়ে প্রায়ই দেখতো সরমা রাধিকার হাত ধরে মর্নিং ওয়াকে নিয়ে যাচ্ছে ঠাকুরপো। চারুটাকেও বিশেষ দেখা যায় না বাইরে, দেখলেও কথা বলতে চায় না, পাছে ঠাকুরপো বকাবকি করত। কিন্তু আজ একবার ওর সঙ্গে দেখা করে বড্ড কথা বলে সবটা জানতে ইচ্ছে করছে সরমার। কি করে যে দেখা করা যায় ওর সঙ্গে। সেদিন বাড়ি ভর্তি লোক। পূর্ণেন্দু আর সরমার 25 বছরের বিবাহ বার্ষিকী। সত্যি কথা বলতে কি, এসব অনুষ্ঠানের পিছনে পয়সা খরচ করা বরাবরই নাপসন্দ সরমার। তবু ছেলে আর শাশুড়িমার উদ্যোগী হয়েছিল সবটা।
সন্ধেবেলা একগা গয়না আর ননদ কমলিনীর আনা লাল পাড় ঘিয়ে রঙের কাঞ্জিবরমটাতে নিজেকে সাজিয়েছিলেন সরমা। হঠাৎ হাত ধরে টেনে ঘরের এক কোণে সরমাকে নিয়ে গিয়েছিলেন পূর্ণেন্দু। ফাইল থেকে বের করেছিলেন একগুচ্ছ কাগজ। অবাক হয়ে সরমা জানতে চেয়েছিল, কি এসব, তোমার গিফট? কাগজের ভাঁজটা খুলে অবাক হয়ে গিয়েছিল সরমা। মানিকতলার কোনো একটা ফ্ল্যাটের দলিল। একগাল হাসি নিয়ে পূর্ণেন্দু বলেছিলেন, তোমার বাড়ি, তোমার একদম নিজের, কাল রেজিস্ট্রি। এই বাড়িটা? বেশ কিছুক্ষণ চুপ করে থেকে পূর্ণেন্দু বলেছিলেন, সরমা, এ পৃথিবীতে সম্পর্ক সব থেকে ঠুনকো জিনিস। কখন যে গড়ে আর কখন যে ভাঙে। যে ভাই কোনো দিন দাদা ছাড়া ভাত খেত না, আজ রাস্তায় দেখা হলে কথাও বলার প্রয়োজন মনে করে না। কাল যদি আমার অবর্তমানে ছেলে বা ওর পরিবারে তোমাকে না দেখে, কারোর কাছে কোনোদিন বোঝা হবে না সরমা। দেখো, একদিন যেমন তোমার কাছেও রাস্তা খোলা রইল, তেমন অভির যদি মনে হয় ও ওখানে ভবিষ্যতে আলাদা। চোখ ভরা জল নিয়ে সরমা বলেছিলেন, অভির থেকে আলাদা? সরমা, বি প্র্যাকটিক্যাল, সব তো দেখলে চোখের সামনেই। বসন্তের রাতে হঠাৎ আসা ঝড়ে সরমার ঘরে জানলাগুলো যেন আজ বড্ড আওয়াজ করছে। দক্ষিণে জানলাটার ছিটকিনিটাও খারাপ হয়ে গেছে বেশ কিছুদিন। খোকাকে বলতেও ভুলে যান সরমা। জানলার আওয়াজটাই যেন বলে দিল, না সরমা, তোমাকে অভির থেকে আলাদা হতে হয়নি। এই তো অভি, ওই যে পৌলুমি যে তোমাকে নিজের মায়ের মতোই ভালোবাসে, আর ওই যে বিহান, তোমার বাকি জীবনের উপজীব্য। আজ যেন কিছুতেই ঘুম আসছে না সরমার। পৌলমীরা ওপরে চলে গেছে বেশ কিছুক্ষণ। আপাতত একতলার ঘরটায় সরমা একলাই। সারাদিনে সকালে পুজোর সময়টা ছাড়া ওপরে আর ওঠার প্রয়োজন হয় না সরমার। বাকি সব ব্যবস্থাই একতলায় করেছে অভি। মায়ের হাতের মুঠোয় ছেলেটা কতভাবে মায়ের জন্য। রাধিকাটার ভাগ্যে যদি এটুকুও দিত ভগবান। এখন কি করছে কে জানে মেয়েটা। হঠাৎ দক্ষিণের জানলায় যেন ঠক ঠক আওয়াজ হলো। না না, ঝড়েই বোধ হয়। না, ওই তো আবার আওয়াজ হচ্ছে, ঠিক যেন টোকা মারার আওয়াজ। ধীর পায়ে এগিয়ে গেলেন সরমা। জানলা খুলতে চমকে গেলেন। চারু, তুই? বড় বিপদ বৌমনি। কার? ছোট বৌদির গো। কেউ নেই দেখার। ওই কুলাঙ্গার ছেলে আজই কাকে যেন ফোনে বলছিল 3 দিনের কাজ মিটলে বৃদ্ধাশ্রমে বা কোথাও ছেড়ে আসবে। চারু, তুই বাগানের দিকে দরজার কাছে দাঁড়া, আয় ভিতরে। খুব সন্তর্পণে দরজা খুলে সদরের দিকে পা বাড়ালেন সরমা। বাইরের মেন গেটে দরজার আওয়াজে সবার ঘুম ভেঙে যেতে পারে। পেছনে দরজাটা খুললেন আস্তে। চারুকে ভিতরে ঢুকিয়ে বসালে নিজের ঘরে। ঢকঢক করে 1 গ্লাস জল খেয়ে বলতে লাগলো চারু, বৌদিকে ওরা রাখবে না বৌমনি। ওই স্বপনেরই কারসাজি সব শেষ করে দিল লোকটা। ছোটনের মাথাটাও চিবিয়ে খেলো গো। শেষ কদিন কি ব্যবহার করতো ছেলে ছোট দাদাবাবুর সঙ্গে। হ্যাঁ, চলেই তো গেল। হ্যাঁ বৌমনি, আমি তো বেলা হয়ে গিয়েছে দেখে ডাকতে গেলুম, সব শেষ। রাধিকাও কিছু বুঝলো না রে। আজ বছরখানেক হলো বৌদির ঠিক নেই গো। সবসময় বিড়বিড় করে কি বলে। সূচিবায়ু হয়ে গেছে মারাত্মক। সুগার প্রেশার সব কাবু করে দিয়েছে মানুষটাকে। রাতে কড়া ডোজের ঘুমের ওষুধ খায়, কি করে বুঝবে এত শরীর খারাপ রাধিকার? তাহলে আর বলছি কি বৌমনি, আমি কাজের লোক, আমার কতটুকু সাধ্যি বলো। ছোড়দা শেষের দিকে বড্ড আগলে রাখতো গো বৌদিকে। এখন সেও নেই। আমি তোমাদের নুন খেয়েছি বৌমনি। আমার বিপদের দিনে তোমরা আমায় দেখেছিলে। কথা দিচ্ছি, লোকের বাড়ি কাজ করে হলেও বৌদির মুখে ভাত তুলে দেব। আমারও তো আর কেউ নেই, কিন্তু বের করে দিলে কি হবে বৌমনি? আর আরেকটা কথা। কি? অবাক হয়ে জিজ্ঞেস করলেন সরমা। একটা ডায়েরি এগিয়ে দিল চারু সরমার দিকে। তার শেষ পৃষ্ঠায় গোটা গোটা অক্ষরে লেখা, ক্ষমা করো বৌমনি, অনেক কথা বলার ছিল। কখনো যদি দেখা হয় আবার। হঠাৎ জীবনের বাঁকে। ইতি তোমার ছোট ঠাকুরপো, 2/3, 2019। মানে ওর মৃত্যুর আগের রাতে। কি বলতে চেয়েছিল ঠাকুরপো? চোখ থেকে বড় বড় ফোঁটা গাল বেয়ে নামতে লাগলো সরমার। কত কিছু লেখা গোটা ডায়েরিটা জুড়ে। সব কিছু ত্যাগ করে দিলেও লেখালেখির অভ্যেসটা শেষ পর্যন্ত ছাড়েনি ঠাকুরপো। বলতে লাগলো চারু, ইদানিং খুব লিখতো জানো ডায়েরিটায়। সন্ধে হলে চিলেকোঠার ঘরে একলা বসে লিখেই যেত। আজ মাথায় এলো ব্যাপারটা। কাউকে বলা হয়নি। ছোটদাদাবাবু টিনের ট্রাঙ্ক ঘেটে উদ্ধার করলাম। চারু, ডায়েরিটা থাক আমার কাছে। আর শোন, আমি কাল আসছি, ছোটনের সঙ্গে কথা বলবো।
প্রয়োজনে রাধিকাকে নিয়ে আসবো এ বাড়িতে, তুই এখন যা, চিন্তা করিস না, আজকে রাতটা কাটতে দে। ধীর পায়ে পিছনে দরজা দিয়ে বেরিয়ে গেল চারু। দরজাটা বন্ধ করে নিজের ঘরে আসতে গিয়ে পায়ের আওয়াজে থমকে গেলেন সরমা। টর্চটা নিয়ে ওপর নিচে চোখ বোলালেন ভালো করে, কে হতে পারে এত রাতে, নাকি সবটাই তার মনের ভুল? ধুর, ওই বুড়িকে নিয়ে ভাবি না, কাজটা মিটে গেলে দূর করে দেব ওই বাড়ি থেকে। আসলে ছেলেটা তো মাকাল, ও আমি যা বলবো তাই শুনবে। টাকাগুলো হাতে পেলেই তোর ধারটা শোধ করে দেব, জাস্ট একটু সময় দে। ফোনটা কেটে ব্যালকনিতে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট ধরালেন স্বপনবাবু। এইভাবে বিনা প্রমাণে একটা একটা করে পথের কাঁটা উপড়ে ফেললেই হলো। ছেলেটাকে আজ রাতের মধ্যেই ভালো করে ব্রেন ওয়াশ করতে হবে। রাধিকাকে দিয়ে দানপত্রটাতে সই করিয়ে নিতে পারলেই কেল্লা ফতে। যৌবনে বড্ড অহংকার ছিল ওই পাগলির। অন্যান্য বন্ধুদের বউরা যেখানে চাটুকার স্বপনদা বলতে অজ্ঞান হয়ে যেত, উনি পাত্তাই দিতেন না। ম্যাডাম, এবার কি হবে? কে বাঁচাবে আপনাকে? ছেলে তো ফিরে তাকাবে বলে মনে হয় না। এই দিনটা দেখার জন্য তো রীতিমতো প্ল্যান করে সোহিনীর সঙ্গে ছোটনের সম্পর্কটায় প্রচ্ছন্ন প্রশ্রয় দিয়েছিলেন স্বপনবাবু। সোহিনী এখন মালকিন ও বাড়ির, আর ও মেয়ের সম্পত্তি নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই। সবটা মোটামুটি স্বপনবাবুর হাতেই। চাপ শুধু ওদের কাজের মেয়েটাকে নিয়ে। সত্যি কথা বলতে কি, মানুষ হিসেবে স্বর্ণেন্দু বেশ বোকাই ছিল। চোখ বন্ধ করে ভরসা করত স্বপনকে। না হলে অমন রাজার চাকরি ছেড়ে এক কথায় স্বপনের হাতে হাত মিলায়। প্রথম কয়েক বছর কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা করেছেন দুই বন্ধু। বড্ড সৎ ছিল স্বর্ণেন্দু। ঠিক সৎ বললেও ভুল হয়, আসলে ওর নিজস্ব কিছু রীতিনীতি ছিল যার মধ্যেই চিন্তা ভাবনাগুলো ঘোরাফেরা করত। ওর মানব দরদি আবেগের ভরসায় থাকলে আর যাই হোক, নিজের আখেরটা যে গোছানো বাকি থেকে যাবে তা খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন স্বপন। এদিকে ওর ভিআরএস এর অতগুলো টাকা, বিশেষত ওর মতো বন্ধু যে ভগবানের থেকেও ছোটবেলার বন্ধুকে বেশি বিশ্বাস করে, তাকে সরিয়ে দিলে নিজেরই ক্ষতি। তাই কথার শানেই স্বপনবাবু বারবার ঘায়েল করতেন স্বর্ণেন্দুকে। নিজের মতো করে সবটা বুঝিয়ে দিতে পারলেই সবটা চলে আসতো হাতের মুঠোয়। তারপর ট্রাম কার্ড ছোটন তো ছিলই, তবে শেষ কয়েকদিন যেন বড্ড ছটফটা ছিল পাখি। বড্ড হিসেব চাইতো সবকিছুর, যেন বুঝতে চাইছিল সবকিছু শুরু থেকে। পাল্টে যাচ্ছিল লোকটা একটু একটু করে, বড্ড বেশি সংসারী আর তার থেকেও শতগুণ হিসেবি। এই পাল্টে যাওয়াটাই ঠিক হজম হচ্ছিল না স্বপনের। স্বপনের কষা অঙ্কটার উত্তরটা এক ঝটকায় কি করে ধরে ফেলল লোকটা। না না, সবকিছু অত সহজ। পায়ের আওয়াজে ঘুরে তাকালেন স্বপনবাবু। সোহিনীকে দেখে চমকে উঠে বললেন, মামুনি তুমি? এলাম একটু। বৌদিকে ছেড়ে এভাবে চলে এলে? মাসি আছে তো। বন্ধু মহলে স্বপনকে বাজ পাখি বলে খ্যাপায় সকলে। ওর শের দৃষ্টিতে ধরা পড়েনি এমন কিছু নাকি দুনিয়ায় নেই। তবু নিজের এই মা মরা মেয়েটাকে একদম জরিপ করতে পারেন না স্বপনবাবু। কেমন যেন অদ্ভুত দৃষ্টি, পরিমিত কথাবার্তা আর নিজেকে গুটিয়ে রাখার একটা অদ্ভুত প্রবণতা সব সময়। বারান্দায় দাঁড়িয়েই উকি মারলেন মেয়ের ঘরে। আচ্ছা, ওই টেবিলের এক কোণে বসে কি ভাবছে মেয়েটা? বুকের ভিতরে ঢেউটা যেন আছড়ে পড়ল একরাশ চিন্তা নিয়ে। এ যে বড় চেনা ছবি তার। মালিনী চলে যাওয়ার পর ছোটনকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার আগে ঠিক এইভাবেই পড়া টেবিলের এক কোণে বসে টেবিলের ওপর আঁকিবুকি কাটতো মেয়েটা। এখন এভাবে কেন? তাহলে কি আবার কিছু ভাবাচ্ছে নতুন করে ওকে? কি সেটা? ছোটন না স্বর্ণেন্দুর মৃত্যু? না না, আর যাই হোক, স্বর্ণেন্দুকে নিয়ে ভেবে সময় নষ্ট করার মতো মেয়ে সোহিনী নয়। তোমার মা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন অভি। কাল রাতে সব নিজে কানে শুনেছি। একটা কথা স্পষ্ট বলছি, আমি এসব ঝামেলার মধ্যে বিহান বা তোমাকে পড়তে দেব না। জানো তো ছোটন কি রকম ছেলে, আর এতদিন পর দরদ উথলে ওঠার কারণ কি? আস্তে পৌলমী, মা শুনতে পাবে। দেখো ওনার আর কি, সারাদিন তো বাড়ি বসে থাকেন, আর তুমি আমি আমাদের রোজ বেরোতে হয়। বিহানটা স্কুল টিউশন যায়। বুঝতে পারছি পৌলমী। আচ্ছা বেশ, আমি কথা বলবো মায়ের সঙ্গে। হ্যাঁ বলবে, বলতে হবে তোমাকে। আর ভাবতে পারছো খরচের কথাটা? ছেলের বিরুদ্ধে গিয়ে ওনার ব্যাপারে ডিসিশন নেওয়া মানে শেষে এখানে নিয়ে এলে কে টানবে এতটা? আরও দুটো পেট চারু মাসিকে কি ছেড়ে দেবে মা? এই দুর্মূল্যের বাজারে এসব ঝামেলা আমি নেব না বলেই দিলাম। বিহানকে স্কুল ইউনিফর্মটা পরাতে পরাতে গজগজ করতে লাগলো পৌলমী।
অফিসের জন্য তৈরি হতে হতে সবটা প্ল্যান করছিল অভি। পাড়া থেকে কানাঘুষো অনেক কিছুই শুনেছে অভি এই কদিনে। ছোটনটা নাকি একেবারে বিগড়ে গেছে, বদসঙ্গ, জালিয়াতি, লোক ঠকানো, এসবের টুকটাক রেকর্ড আছে ওর নামে। তবে খারাপ লাগছে নতুন কাকিমার জন্য। আসলে মা আর কাকিমার মধ্যে যে বন্ডিংটা ছিল তা বোধহয় পৌলমীর পক্ষে বোঝা সম্ভব নয়। তবু নিজের সংসারের স্বার্থে কথা বলতেই হবে মায়ের সঙ্গে। ওদের ব্যাপারে থাকা মানে নিজেরই বিপদ ডেকে আনা। চুল আঁচড়াতে আঁচড়াতে পিছন ফিরে তাকাতে চমকে উঠল অভি। মা, তুমি কিছু বলবে? সকালবেলায় স্বপনবাবুর সঙ্গে ছোড়দার উকিল বন্ধুকে দেখে সন্দেহ হচ্ছিল চারুর। এই লোকটাকে আগেও কয়েকবার দেখেছি ও ছোড়দার সঙ্গে। সন্দেহটা আরো গাঢ় হলো সঙ্গে অত কাগজপত্র দেখে। ছোটনের কথা মতোই সকালবেলা স্নান করিয়ে রাধিকাকে তৈরি করে রেখেছিল চারু। শুনেছিল বৌদির সঙ্গে একজন দেখা করতে আসবে, কিন্তু উকিলকে আসতে দেখে কেমন যেন কু গেয়ে উঠল মনটা। হঠাৎ মনে পড়ল ছোটন যেন কাকে ফোনে বলেছিল সেদিন, মার যা অবস্থা তাতে মাকে এখানে রেখে কতদিন চিকিৎসা করা সম্ভব হবে জানি না। তাই তো অত বাধা পেরিয়ে ছুটে গিয়েছিল বৌমনির কাছে। দুদিন হয়ে গেল ওই তরফেও কোনো উচ্চবাচ্য নেই। কি করবে এখন চারু? মানুষটা তো এমনিতেই সব খুইয়ে বসে আছে, তার উপর মাথায় টুপি পরিয়ে বাড়ির ছাদটাও যদি কেড়ে নেয়। আর ছোটন যা তৈরি হয়েছে তাতে মাকে রাস্তায় ছেড়ে এলেও অবাক হবে না চারু। কি করে যে খবর দেবে বৌমনিকে? পিসি, ছোটনের ডাকে ঘোর ভাঙল চারুর। হ্যাঁ, কিছু বলছিলে? একটু চা করো। আর ফ্রিজে মিষ্টি আছে? একটু ভেবে আমতা আমতা করেই বলল চারু। না, আসলে কাল বিকেলের দিকে সব এসেছিল, আর নেই তো। ও, তুমি যাও তো নকুলের দোকান থেকে। হ্যাঁ, আমি যাচ্ছি বলে একটা শান্তির নিঃশ্বাস নিল চারু। কাপড়টা কোনো রকমে জড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে বৌমনির ঘরে জানালাটার দিকের রাস্তাটা ধরল চারু। খুব সন্তর্পণে ডাকতে হবে বৌমনিকে। চারু এদের সঙ্গে যোগাযোগ রাখছে জানলে আর রক্ষে নেই। কিন্তু বৌমনি তো ঘরে নেই, কি হবে এবার? বেল বাজিয়ে ডাকার মতো পরিস্থিতিও নয়। কি ব্যাপার? অচেনা কণ্ঠস্বরে চমকে উঠল চারু। পিছনে দাঁড়িয়ে পৌলমী। বৌমা, ছোট বৌদির খুব বিপদ, ওকে দিয়ে জোর করে সব লিখিয়ে নেবে গো। তো এখানে কেন? না বৌমনি, মানে চলে যাও বলছি, আমাদের বাড়ির সঙ্গে ওদের আর কোনো সম্পর্ক নেই। বৌমা, একবারটি ডেকে দাও না গো, দোহাই তোমার। চোয়াল শক্ত করে বলে পৌলমী। তুমি কি যাবে, না আমি ওদের ডেকে তোমার কীর্তির কথা ফাঁস করব? মাথা নিচু করে রাস্তার দিকে এগিয়ে যায় চারু। কাল রাত থেকে দু চোখের পাতা এক করতে পারেননি সরমা দেবী। ডায়েরিটা প্রায় শেষের দিকে। কি অসাধারণ গল্পের বুনট! ছোট ঠাকুরপোর একটা সুন্দর সংসারের ছবি। বাইরের ঝড়ে নড়ে উঠছে বারবার, কিন্তু ভেঙে পড়ছে না। কে এই সুশীল, অনিল, চন্দ্রিমা, ভাস্বতী বা ওই স্বরূপ? বছর 24-এর ছেলে যে স্বপ্ন দেখে সুদৃঢ় ভবিষ্যতের, বাবা মায়ের স্বপ্ন সার্থক করতে বাজি রাখে নিজের শ্রম। এরা তো কোনো উপন্যাসের চরিত্র নয়, এরা আসলে স্বর্ণেন্দুর অবচেতন মনের প্রতিফলন, যে মনটা হয়তো নিজের অজান্তেই স্বপ্ন দেখত একটা সুন্দর পরিবারের। হয়তো এই স্বরূপের মধ্যে দিয়েই ছুতে চেয়েছে ছোটনকে। তাহলে কি পরিবারের থেকে দূরে গিয়ে ঠাকুরপো বা রাধিকা কেউই ভালো ছিল না? বালতি রাখার শব্দে চমকে উঠলেন সরমা। খুব আস্তে আস্তে বলল, জয়া, চারুমাসি তোমাকে খুঁজছিল। তাই? কোথায়? তোমার ঘরে জানলার কাছে উকিঝুঁকি মারছিল। বৌদি তাড়িয়ে দিয়েছে। জেঠিমা ও বাড়ির কাকিমার নাকি বিপদ, ছেলে বোধহয় জোর করে লিখিয়ে নিচ্ছে সব। সে কি রে? আমি নিজে কানে শুনেছি। আর কথা না বাড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন সরমা। দরজা আটকে জোর গলায় বলে পৌলমী, না মা, তোমার ছেলে বাড়ি নেই, আমি তোমাকে এভাবে ছেড়ে দিতে পারি না। যেতে দে আমায়, দেখ রাধিকার বড় বিপদ। তুমি যাবে না মা? ঠান্ডা গলায় বলে ওঠেন সরমা দেবী। রাস্তা ছাড়ো পৌলমী, অবাধ্যতা ভালো লাগে না আমার। আর কিছু বলতে পারে না পৌলমী। রাস্তা ছেড়ে সরে দাঁড়ায়। এগিয়ে যান সরমা দেবী। প্রায় 20 বছর পর এ বাড়ির চৌকাঠে পা রাখলেন সরমা। বাড়ি ভাগের আগে যদিও এদিকের সদরটা সেভাবে ব্যবহার হতো না এমনি সময়ে, কিন্তু পাড়ার ঠাকুর বিসর্জনের সময় পাড়ার মেয়ে বউদের আড্ডার আখড়া ছিল এই সদর ঘর। কত তফাৎ আজ সবকিছুর মধ্যে। হই হুল্লোড় আনন্দ সব চাপা পড়ে গেছে অভিমান আর অভিযোগের কংক্রিট দেওয়ালের তলায়। সে দেওয়ালও তো ভঙ্গুর আজ। নিজের মনেই বললেন, অনেক বোঝাপড়া বাকি রয়ে গেল ঠাকুরপো। ঠিক যতটা তাড়াহুড়ো করে এসেছিলেন এ বাড়িতে, সদরের চৌকাঠটা পেরোনোর পর থেকে যেন পা সরছে না সরমার। কত বদলে গেছে গোটা বাড়িটা। পুরনো আমলের কালো বর্ডার দেওয়া লাল মেঝের বদলে দুধ সাদা মার্বেল, বড় কাঠের জানলার জায়গায় নতুন ডিজাইনের স্লাইডিং উইন্ডো। ভিতরের বড় ঘরটাও দুভাগে বিভক্ত। রংচঙে দেওয়ালে রাধিকা ঠাকুরপোর সুখ ছবি। অবাক হয়ে ছবিটার দিকে তাকিয়ে রইলেন সরমা।
সেদিন ছোটনের 1 বছরের জন্মদিন। এক প্রকার জোর করে ফটোটা তুলেছিল পূর্ণেন্দু। রাধিকা পরিপাটির সাজগোজে পারদর্শী না হলেও মিষ্টি চেহারা, আন্তরিক ব্যবহার মুগ্ধ করত সবাইকে। ঠিক এই ছবিটার মতোই কি সুন্দর নির্মল। এই জীবনটাই হয়তো খুঁজত ঠাকুরপো শেষ কদিন। ঠিক এরকম সহজ সরল জীবনের গল্পই তো এঁকেছে সে ডায়েরির প্রতিটি ছত্রে। এ কি, আপনি এখানে কি করছেন? চেনা অচেনায় মিশ্রিত কণ্ঠস্বরে চমকে উঠলেন সরমা। তবুও নিজেকে সামলে বিদ্রুপাত্মক হাসি ঝুলিয়ে উত্তর দিলেন, প্রশ্নটা তো আমার আপনাকে করা উচিত। আপনি কি করছেন এখানে? আমি তো বাড়ির লোক। বাজে কথা রাখুন, বাড়ির লোক। কত খোঁজ নিয়েছেন সেদিনের পর? কি চেয়েছিল ছেলেটা? ওই তো কটা টাকা ব্যবসার জন্য। বড় দাদা হয়ে তাও দিল না আপনার স্বামী। কি হয়েছিল কি হয়নি সেসব আপনাকে হিসেব দেওয়ার প্রয়োজন মনে করি না স্বপনবাবু। দয়া করে রাস্তা ছাড়ুন, না হলে আমি কিন্তু পাড়ার লোক ডাকতে বাধ্য হব। ভয় দেখাচ্ছেন আমাকে? এ পাড়ার সবাই জানে আপনাদের কুকীর্তির কথা। কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে আমার বন্ধুকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আপনারা। বেশ, আপনি সরবেন না তো? বলে চিৎকার করে ওঠেন সরমা দেবী। বৌমণি, তুমি এসেছো? চারুকে যেন প্রত্যাশাই করেনি স্বপনবাবু। তুই এখানে? স্বপনবাবুর কথার প্রত্যুত্তরে কিছুটা ভয় দেখানোর সুরেই বলে ওঠে চারু। বাইরে বাবুদার শিবেন বসে আছে, একটা ফোনের অপেক্ষা। বাবুর নামে যে স্বপনবাবুর গলা শুকিয়ে যায় তা বেশ ভালো করেই জানে চারু। কানাঘুষো খবর, বাবুর কাছ থেকে নাকি চড়া সুদে কোনো একসময় মোটা টাকা ধার করেছিলেন স্বপনবাবু, যার হিসেব গড়মিল হওয়ায় স্বপনকে নাকি বাড়ি গিয়ে পিটিয়েছিল বাবু। তাই বাধ্য হয়ে বাবুকে অস্ত্র হিসেবে কাজে লাগিয়েছে চারু। কিছুটা থতমত খেয়ে রাস্তা ছেড়ে দেয় স্বপন। সদর ঘর থেকে ভিতরে যাওয়ার দরজাটা ঠেলে ভিতরে ঢোকেন সরমা দেবী, সঙ্গে যায় চারু। রীতিমতো হাত ধরে দোতলার বড় হলঘরে সরমাকে নিয়ে যায় চারু। রাধিকাকে তখন নরম সুরে বোঝাচ্ছে ছোটন, মা, যা আমার তা তো সবার আগে তোমার। এই সই তো শুধু আইনের চোখে স্বীকৃত, আমাদের সবকিছুর আসল মাল কিন্তু তুমি। এই শরীরে তুমি কতটাই বা পারবে বলো? আইন কি বলছে সেটা কথা নয়। ছেলের এত কথার উত্তরে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে রাধিকা। দূরে দাঁড়িয়ে ওর চোখের জল চোখ এড়ালো না সরমার। উকিল ভদ্রলোক কিছুটা বিরক্ত হয়ে বললেন, আপনার মাকে বুঝতে পারেন না কিছুই? অনেকক্ষণ তো হলো, উনি তো কিছুই বলছেন না। কাকু, মানে এটার কি দরকার আছে আদৌ? দেখুন অবস্থা, কোনো কথাই যেন, মানে আমি তো একমাত্র সন্তান, যা বাবার তাই তো আমার। এতে লেখাপড়ার কি আছে? উকিল বাবুকে সুযোগ না দিয়েই বলে ওঠেন সরমা, তুমি ভুল জানো ছোটন। ছোট ঠাকুরপোর যেহেতু কোনো উইল নেই, তাই ওর অবর্তমানে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির অধিকারী ওর বিবাহিতা স্ত্রী রাধিকা। কি উকিল বাবু? এ কি পিসি উনি? উদ্ধতভাবে বলে ওঠে ছোটন। সরমা নিজেই এগিয়ে এসে বলেন, তোমার জ্যাঠাই মা। শোনো ছোটন, রাধিকা কোনো কিছুতে সই করবে না। সরমার কথায় যেন জলজল করে ওঠে রাধিকার দু চোখ। হয়তো কিছুই বুঝছে না এসবের, বা হয়তো কিছুটা বুঝছে। মুখ ফুটে অস্ফুটে বেরিয়ে আসে, বড়দিনা। অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে দুই সখী। রাধিকা যে অসুস্থতা আগেই শুনেছিল সরমা, কিন্তু একে এক ঢাল চুলের অধিকারিণী রাধিকার সিথির দুপাশের চুল উঠে গেছে। মুখ চোখে একটা অদ্ভুত চিন্তার বলি রেখা। 50-এর কোটার মেয়েটার মুখে 70-এর ছাপ স্পষ্ট। রাস্তার লোক ঘরে ঢুকে পড়ছে। সারাদিন করো কি? ছোটন বেশ রাগত স্বরে প্রশ্ন ছুড়ে দেয় চারুর দিকে। ওভাবে বলে না বাবা। ছোটনের কাঁধে হাত রাখেন সরমা দেবী। ছিটকে সরে আসে ছোটন। একদম ভালো কথায় ভোলাতে আসবেন না। কোথায় ছিলেন এতদিন? আর যেই সম্পত্তির গন্ধ পেলেন চলে এলেন কাঠি করতে। ছোটন, চিৎকার করে ওঠে চারু। এই তোমার কিন্তু খুব বার বেড়েছে। শালা 2 টাকার কাজের মেয়ে, সে কিনা এবারই ছেলের সঙ্গে জোর গলায় কথা বলে। চিৎকার করে স্বপন। থামো বাবা, অনেক হয়েছে, এবার তুমি থামো প্লিজ। সোহিনীর দিকে ঘুরে তাকিয়ে চমকে ওঠে সবাই। মামনি, তোমার সঙ্গে পুলিশ কেন? ইউ বোথ আর আন্ডার অ্যারেস্ট, মিস্টার স্বপন রায় অ্যান্ড অতীন চ্যাটার্জি ওরফে ছোটন। এগিয়ে আসেন পুলিশ অফিসার। মানে ইয়ার কি নাকি? ওয়ারেন্ট আছে। আরে অভিযোগটা কি সেটা তো বলবেন, পাশ থেকে বললেন উকিল বাবু। উত্তর দেওয়ার আগে হেসে ওঠে স্বপন। তাই প্রমাণ আছে আপনাদের কাছে? আমি বলি অফিসার। অনুমতি নেয় সোহিনী। মাথা নাড়েন অফিসার। সবার চোখের সামনে হলঘরের বড় টিভিটা অন করতেই ফুটে ওঠে স্বর্ণেন্দুর চিন্তিত মুখ। আমাকে ধরে প্রাণে কেন মারছিস স্বপন এভাবে? আমি তোকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। কেন? আরে ও তো তোর ছেলে রে, ওর জন্য এটুকু করবি না?
ব্যঙ্গাত্মক সুরে বলে ওঠে স্বপন। আমি? ইস, কেন সেদিন বাড়ির লোকের কথা শুনিনি আমি? ছোটন, তুই তো আমার ছেলে, বল, বোঝ একটু। বাবা, বাবার কোন কর্তব্যটা করেছো তুমি? শুধু বাড়িটাই তো চেয়েছিলাম। বাবা কাকে বলে কাকুকে দেখে শেখো। আমার বলার আগেই আমার সব চাহিদা পূরণ করেছে কাকু, আর নিজেকে দেখো। ছোটন, আমি চেয়েছিলাম তুই দাঁড়া নিজের পায়ে, নিজের মতো করে কিছু কর। আরে ধুর, রাখো তো তোমার আদর্শ। কি করতে পেরেছো জীবনে? কাকু না থাকলে? ধুর, যাও না তুমি। রাগে কাঁপছে স্বর্ণেন্দু। স্বপনের কলার ধরে ফেটে পড়ছে চিৎকারে। তুই তো আমাকে বলেছিলি আজকের মিটিংটা ব্যাংকের নতুন ডিলটার ব্যাপারে। কি আবদার! বাড়ি লিখে দিতে হবে। আমার ছেলের ঘাড়ে বন্দুক রেখে আর নোংরামি করতে দেব না তোকে। ছি! ছেলেটাকে ব্রেন ওয়াশ করে আমার বিরুদ্ধে উস্কানি দিলি, আর আজ আমার শেষ সম্বল পুরোটা বাজেয়াপ্ত করার চেষ্টায় নেমেছিস। তোর সঙ্গে ব্যবসায় নেমে একেই অনেক লস হয়েছে। পারলে ছেলেকে আমার ভিআরএস এ টাকার হিসেবটা দিস পাই টু পাই। হাসিতে ফেটে পড়ল স্বপন। প্রমাণ দেখা? ফ্রড করেছি বলছিস যে? ছাড়ুন না কাকু। আরে এইসব মানুষ ঘেন্না ছাড়া আর কি বা। ছি ছোটন, নষ্ট হয়ে গেছিস তুই। আর আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, সব শেষ। হ্যাঁ হ্যাঁ, তুই বরং মরেই যা। হাসতে হাসতে বলে স্বপন। ঘর থেকে বেরিয়ে যায় স্বর্ণেন্দু। ধীরে ধীরে বলতে থাকে সোহিনী। বাপি যে একটু একটু করে ভাগছিল বেশ বুঝতে পারতাম আমি। চেপে রাখতো অনেক কিছুই। হঠাৎ একদিন ওপরের চিলেকোঠার ঘরের টেবিলে পেন্সিল দিয়ে লেখা কয়েকটা লাইনে চোখ পড়েছিল আমার। ডুবে যায় তরুণী আমার, কাচের টুকরো রক্তাক্ত করে হৃদয়, চেনা চেনা মুখের শাড়ি, মুখ ঢাকে মুখোশের আড়ালে, হয়তো এবার খেলা শেষ। ভয় করেছিল খুব। আসলে চিনি তো নিজের বাবাকে। ছোট থেকে কম লোকের অশ্রুর ইতিহাস রচনা হয়নি আমাদের বাড়িতে। এদিকে দফায় দফায় বৈঠক চলে বাবার ছোটনের। কিছু টুকরো কথা ভেসে আসতো কানে। বুঝতাম কারোর বিপদ ঘনিয়ে আসছে। গত সোমবার ছোটনকে ফোনে বলতে শুনি বাবাকে কিন্তু কাল বলতেই হবে, অনেক হয়েছে। এও বেশ বুঝতে পারি ফোনের এ প্রান্তে তখন আমার বাবা। পরের দিন সকালে শুনি বাপিকে নাকি ডেকেছে আমার বাবা। সন্দেহটা তখন গাঢ় হচ্ছিল একটু একটু করে। তাই সেদিন আমাদের বৈঠকখানায় সোফার ঠিক পাশে যে বইয়ের তাক, ওখানে আমার মোবাইলটার ফ্রন্ট ক্যামে। মামুনি! চিৎকার করে ওঠে স্বপন। মিস্টার রায়, অনেকদিন ধরে আপনাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাচ্ছিলাম, কিন্তু সঠিক তথ্য প্রমাণের অভাবে কিছুই করতে পারিনি। আজ প্রমাণ আমাদের মুঠোয় নিজে এসে ধরা দিল। ধন্যবাদ মিসেস চ্যাটার্জি। একজন মানুষকে মানসিক অত্যাচার করে তিলে তিলে শেষ করাও কিন্তু খুনের থেকে কিছু কম অপরাধ নয়। স্বর্ণেন্দু চ্যাটার্জিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে গ্রেফতার করা হলো আপনাকে। ছোটনের দু চোখ জুড়ে আজ শুধুই বিস্ময়, যেন মেনে নিতে পারছে না চেনা সোহিনীর এই অচেনা রূপ। সেদিকে তাকিয়ে সোহিনী বলল, সংশোধিত হয়ে ফিরে এসো, অপেক্ষা করব। এটুকু দরকার ছিল তোমার। ভেবেছিলাম ভালোবেসে পাল্টে দেব তোমায়, কিন্তু ওই যে আমার বাবা এমন একটি পরশ পাথর যার ছোঁয়ায় হিরেও কাজ হয়ে যায়। পুলিশ নিয়ে চলে যায় দুজনকে। ওদের পিছু নেয় উকিলবাবু। সরমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে রাধিকা। চারু সোহিনীর দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। বৌমা তুমি? মাসি, বাপি মানে স্বর্ণেন্দু কাকুর কাছে আমার ঋণ অনেক। ছোটবেলায় আমার নিজের বাবা যখন বিভিন্ন পার্টিতে গিয়ে রঙিন হয়ে থাকতো, আমি মুখ লুকোতাম বাপির কোলে। আমার বড্ড ভয় লাগতো জানো, মন্দিরের অন্ধকার গলিটা দিয়ে আসতে। তাই বাপি প্রতিদিন দাঁড়িয়ে থাকতো আমি টিউশন থেকে ফিরবো বলে। যে বাবা বাবা গন্ধটা বাবার কাছে পাইনি, বাপির কাছে এলেই পেতাম জানো। কি করে হেরে যেতে দিই বলো বাপিকে? রাধিকাকে বুকে জড়িয়ে সোহিনীর উদ্দেশ্যে বলেন সরমা, ভগবান তোমার ভালো করুন, মন শক্ত করো মা। তুমি চলো মা, রাধিকার চারুকে আমি আমার কাছে নিয়ে যাব। তুমিও চলো। না জেঠিমা, আমি কাল নর্থ বেঙ্গল যাচ্ছি। আমার তো পড়াশোনার বেশিরভাগটা ওখানেই। দেখি ফিরে যাই আবার পাহাড়ের বুকে। মাকে নিয়ে চিন্তা ছিল, কিন্তু মাসি আছে, আপনি আছেন। চোখের জল মুছে রাধিকা বলে ওঠে, সোহিনী, আসবো মা, ছুটি পেলেই দেখা করে যাব। আপাতত এই পৃথিবীতে নিজের মানুষ তো আপনি, না এসে থাকি কি করে? সোহিনী, আপাতত তোমার দায়িত্বে রইল ওরা। আমি আসি বুঝলে। পৌলমীটা চিন্তা করছে হয়তো। মাথা নাড়ে সোহিনী। ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যায় সরমা। কিছুটা গিয়ে জোরে জোরে বলে, সোহিনী, আজ সন্ধেবেলা একবারটি এসো রাধিকার চারুকে নিয়ে, জরুরি কথা আছে আমার। চলো নিচে চলো, মা ডাকছে। পৌলমীর পিঠে হাত রাখে অভি। আমি যথেষ্ট অপমানিত হয়েছি অভি, আর নয়। প্লিজ পৌলমী, ওরাও আছেন, আর যাকে নিয়ে তোমার সমস্যা সে ছোটনার স্বপনবাবু তো।
ও, সমস্যা শেষ তাহলে? তুমি কি কোনোদিন কিছুই বুঝবে না? কটা টাকা মাইনে পাও যে এতগুলো লোককে টানবে? আমার ছেলের ভবিষ্যৎ নেই? মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে অভি। পৌলমীর কথাগুলো রূঢ় শোনালেও বড্ড সত্যি। আজকাল বাজার দর, সঙ্গে একটা বাচ্চার লেখাপড়া, সব মিলিয়ে যে কি চাপ, তা হয়তো সবাই বোঝে কম বেশি। তবু চোখের সামনে যেন জলজল করে উঠছে ছেলেবেলাটা। লাঠি নিয়ে মা ছুটছে ছোট্ট অভির পিছনে। পরিত্রাতা কাকিমা, এমন অনেক আবদার যা মায়ের কাছে করা যেত না, সবকিছুর জায়গা ছিল ছোট কাকিমার চারু পিসি। যুক্তি আর আবেগের লড়াই বোধহয় জীবনের প্রতি মুহূর্তের সারসত্য। আজ অফিস থেকে ফিরে ওপরে ওঠার সময় কাকিমাকে মায়ের ঘরে দেখেছিল অভি। কি চেহারা হয়েছে কাকিমার! চুল উঠে গেছে, শীর্ণ শরীর, কোটরে ঢুকে যাওয়া চোখ, সব মিলিয়ে বড় অসহায় একটা মানুষ। সম্পর্ক না থাকলেও উনি যে অভির কাকিমা সেটা তো আর অস্বীকার করা যায় না। বর নেই, ছেলেটা জেলে, কোথায় যাবে মানুষটা এ অবস্থায়? এদিকে পৌলমীর কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। তবে কি ওই সোহিনীকে অনুরোধ করবে কটা দিন থেকে যাওয়ার জন্য? তার মধ্যে পিসিকে ফোন করে না হয় কিছু একটা ব্যবস্থা করা যাবে। কিন্তু পিসি বা কি ব্যবস্থা করবে? হঠাৎ বিহানের ঝিকঝিক আওয়াজে ঘোর ভাঙে অভির। বাবা চলো, ঠাম্মি এক্ষুনি ডাকছে। আসছি বাবা, বলে পৌলমীর দিকে তাকালো অভি। মুখটা ঘুরিয়ে নিল পৌলমী। অভি ধীরে ধীরে বলল, এক বাটি চলো, আমাকে বিশ্বাস করেই চলো। তোমাদের অসুবিধা হয় এমন কাজ কোনো করব না আমি। প্লিজ চলো। নিচে নামতে নামতে সোহিনী আর বিহানের হাসির আওয়াজ পাচ্ছিল ওরা। বড় দোলাচল আজ অভির মনে। কেন সবটা ঠিকঠাক হয় না কখনো? বেশ, সবটাই যদি ভালো হতো। বাবা, কাকা, মা, কাকিমা, অভি, ছোটন, পৌলমী, সোহিনী, সবাই একসঙ্গে যদি ভালো থাকা যেত। ঘরে ঢুকে কাকিমাকে প্রণাম করলো অভি। এত বছর পর এই অবস্থায় কাকিমাকে চিনতে পারছে ওকে। আবার বুকে জড়িয়ে ধরবে ছোটবেলার মতো। জানে না অভি, শুধু মাথার ওপর ছোঁয়ানো কাকিমার স্নেহমাখা স্পর্শটা চিনতে পারছে অভি। হয়তো শব্দ নেই প্রকাশ করার মতো, তবুও সারা ঘরে এখন অস্বস্তিকর এক নিস্তব্ধতা। অনেকটা বাবার টেস্টের রিপোর্ট নিয়ে ডক্টর শেঠির চেম্বারে অপেক্ষা করার সময়টা মনে পড়ছে অভির। শুধু একটাই উত্তর, হ্যাঁ বা না, তার উপর নির্ভর করছে গোটা ভবিষ্যৎ। নিস্তব্ধতা ভাঙলেন সরমাই। অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলাম, আমি রাধিকা আর চারুকে নিয়ে মানিকতলায় আমার যে ফ্ল্যাটটি আছে ওখানে শিফট করব। মা, চমকে উঠল অভি। কিছুটা যেন থমকে গেল পৌলমী। হ্যাঁ, অভি এমনিতেই প্রতি মাস শুধু শুধু একটা মোটা টাকা মেনটেনেন্স দেয়। তারপর তোমার আর তোমার বাবার উদ্যোগে বাসযোগ্যই আছে ফ্ল্যাটটি। তাই ভাবলাম আর কি। মা, তুমি কি আমার জন্য এই সিদ্ধান্ত নিলে? মা, তুমি চলে গেলে আমরা। সরমার পায়ের কাছে বসে কান্নায় ভেঙে পড়ল পৌলমী। পৌলমীকে জড়িয়ে ধরলেন সরমা, তারপর বললেন, মা মেয়ের সম্পর্কে আবার মনে করা করি কি রে বোকা? আর তোর জায়গায় থাকলে আমিও হয়তো তোর মতো করেই ভাবতাম। তবে কি জানিস মা, আমারও বোধহয় এবার একটু ছুটি চাই। আর দেখ রাধিকা, কারোর কাছে বোঝা হোক আমি চাই না। ওর একটু বদলও তো প্রয়োজন বল। এই বাড়িতে তো সে ঠাকুরপুর স্মৃতি নত ছোটনের কথা, এছাড়া আর কি বা আছে বলতো? আমি চাই তোরা এই সিদ্ধান্তে আমার পাশে থাক। মা, যেও না মা, এখানেই সবাই থাকবো যত সমস্যাই হোক, কেঁদে ফেলে অভি। রাধিকা যেমন আমার দায়িত্ব বাবা, তেমন বিহান পৌলমী তোমার দায়িত্ব। আর দূরে কোথায়, এই তো আধ ঘন্টার পথ। একসঙ্গে না থাকলে যে সম্পর্ক নষ্ট হয়ে যায় তা নয়। তোমরা আসবে, আমরাও আসবো। খরচ নিয়ে চিন্তা করো না। তোমার বাবার পেনশন আর MIS এর ইন্টারেস্টে আমাদের হাসতে হাসতে চলে যাবে। অভি জানে মাকে বাধা দিয়ে কোনো লাভ নেই। মা এরকমই। ঘর জুড়ে তখন শুধু নিস্তব্ধতা আর ফোপানির আওয়াজ। সরমা এগিয়ে আসে পৌলমীর দিকে, আঁচল থেকে চাবি খুলে এগিয়ে দেন ওর দিকে। যে গুরু দায়িত্ব দিলাম, যত্ন নিও মা। বড় আদরের এ সংসার আমার। তাহলে এমন করে চলে যাওয়া কেন বলো? ওই যে ছুটি মা, আর কাকিমাকে দেখলে? দেখো, কে দেখবে বলো ওকে? ভগবান যে কিছুই দিল না ওকে শেষ জীবনে। ও কি একটু ভালো থাকবে না? পৌলমী জড়িয়ে ধরে সরমাকে, চোখের জল মুছে অভিও। সোহিনীর চোখ দুটো আজ বড্ড জ্বালা করছে। সত্যি বাবার মেয়ে হওয়ার অপরাধে জীবনের কত সম্পর্কের স্বাদ পাওয়াই হলো না। সবাই শুধু ঘৃণাই করলো। শুধু দু চোখ ভরে বৌমণিকে দেখছে চারুবালা। এই তো কয়েক বছর আগের কথা। লাল টুকটুকে বেনারসি পরে ছোটদার পাশে ছোট বৌদি। ছোট বৌদিকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে আসছে বৌমণি। কাকিমা একগাল হেসে বরদাকে বলছে, ওরে দেখ দেখ, দুই সখীকে কি ভালোই না লাগছে। একটা ছবি তোল রে, বাঁধিয়ে রাখবো আমার ঘরে। আমার সংসারে লক্ষ্মী সরস্বতীর সহাবস্থান যে।
মানিকতলার ফ্ল্যাটে এসে কেটে গেছে মাস ছয়েক। রাধিকা এখন অনেকটাই সুস্থ। অভিপৌলমী প্রতি সপ্তাহে আসে বিহানকে নিয়ে ঠাম্মিদের কাছে। যদিও আজ প্ল্যানটা একটু অন্যরকম। ওরা ফ্ল্যাট থেকে সরমাদের নিয়ে সোজা পাবলিশার্সের অফিসেই এসেছে। সোহিনীও এসেছে ছুটি নিয়ে। আজ বড্ড আনন্দের দিন সরমার। বিহান আগে থেকে বায়না করেছে বড় হোটেলে ট্রিট চাই তার। মনে বাসনা ছিলই, তবে কোথা থেকে যে কিভাবে সবটা অ্যারেঞ্জ হয়ে গেল বুঝে উঠতে পারেনি সরমা। সবাই আজ অনেক কিছু বলছে। সরমার আজ কোনো দিকে মন নেই। ঝাপসা চোখে দেখছে রাধিকাকে। কি বুঝছে মেয়েটা কে জানে। শুধু বারবার হাত বুলোচ্ছে প্রচ্ছদটার ওপর, যেখানে স্বর্ণাক্ষরে লেখা আছে যোগ বিয়োগের আঙিনায়, লেখক স্বর্ণেন্দু চ্যাটার্জি। হয়তো এভাবেই আরেকবার অনুভব করতে চাইছে স্বর্ণেন্দুকে। অনিল আজ বড় বিপর্যস্ত। ওর তৈরি করা ভালোবাসার বাঁধনগুলো আলগা হচ্ছে একটু একটু করে, ধূসর হচ্ছে অনুভূতিরা। যোগ বিয়োগের হিসেবগুলো যেন কিছুতেই মিলছে না অঙ্কের ছাত্রটার। হ্যাঁ, ঠিক এখানেই শেষ পেন ছুঁয়েছিল স্বর্ণেন্দু। বাকিটা নিজের মতো করে শেষ করেছে সরমা। না, সেখানে অনিলকে হারতে দেয়নি সরমা। স্বরূপ আর রক্তিমা মিলে হারিয়ে দিয়েছে অনিলের শত্রু বরুণকে। অভির তৎপরতায় পাবলিশার্সের সঙ্গে যোগাযোগ, শেষে ছাপার অক্ষরে স্থায়িত্ব পেল স্বর্ণেন্দুর কলম। জীবনে হয়তো জেতার উপলব্ধিটাকে ছুঁয়ে দেখতে পারেনি ঠাকুরপো। তা বলে তাকে এভাবে হেরে যেতে দেবে বৌমনি? হঠাৎ চোখ পড়ল সামনে রাখা ঠাকুরপোর ছবিটার দিকে। অমলিন হাসিটার দিকে চেয়ে রইলেন সরমা। সদ্যজাত অভিকে নিয়ে সরমা তখন বাপের বাড়িতে। একদিন ভোরবেলা বাবার হঠাৎ চিৎকারে ঘুম ভেঙে গেল সরমার। দৌড়ে নিচে নেমেই দেখেন কাচুমাচু মুখে দাঁড়িয়ে স্বর্ণেন্দু। কি হলো ঠাকুরপো, বাড়িতে সব ঠিকঠাক? বৌমনি, আজ এক্সকারশনে যাচ্ছি তো, তাই আমার আলমারি চাবিটা কাকে যে দিয়ে যাই। তাই লেখার খাতাটা আরো কিছু দরকারি জিনিস আছে তো, তাই তুমি এত ভোরে এত দূর ছুটে এলে। ইস সরি গো, তোমরা যে ঘুমোবে, আসলে খুব দরকারি কিছু জিনিস আছে। কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। জানি তুমি ঠিক আগলে রাখবে। চাবিটা দিয়ে চলে যাচ্ছে ঠাকুরপো। পিছন ফিরে বলছে, টাটা বৌমনি। শোনো, সবটা সামলাবে প্ল্যান মাফিক, দিদিকেও দেবে না কিন্তু। একটু একটু করে মিলিয়ে যাচ্ছে স্বর্ণেন্দু। ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে সরমা। কথাটা মনে পড়তেই চোখ বেয়ে অনুভূতিরা ঝরে পড়তে লাগলো টুপটাপ। হঠাৎ যেন কে বলে উঠল সরমার কানে ফিসফিসিয়ে, কাঁদছো কেন বৌমনি? এই তো সব হলো একদম প্ল্যান মাফিক। শুধু তোমার সখীটাকে আগলে রেখো ঠিক আমার স্বপ্নের মতোই। আমি জিতে গেছি বৌমনি, তুমি আমায় জিতিয়ে দিলে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।